হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকের ক্লাসে আমরা পাটিগণিতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অংশীদারি কারবার শুরু করছি। দেখো, এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে 5 মার্কসের একটা বড় প্রশ্ন তো আসেই, এছাড়া 1 মার্কসেরও শর্ট কোয়েশ্চেন আসে, আবার কখনো কখনো 2 মার্কসেরও একটা কোয়েশ্চেন তোমরা এই চ্যাপ্টার থেকে দেখতে পাবে। তো ওভারঅল মাধ্যমিকে 6 থেকে 7 মার্কসের কোয়েশ্চেন শুধু এই চ্যাপ্টার থেকেই আসে। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এইবার চলে আসি আজকের ক্লাসের কথা। দেখো, আজকের ক্লাসটা যেহেতু প্রথম এই চ্যাপ্টারের ক্লাস, সেই জন্য আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সমস্ত বেসিক কনসেপ্ট খুব ডিটেলে ডিসকাস করব, যাতে এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো কোয়েশ্চেনই আসুক তোমরা সেই কোয়েশ্চেন খুব সহজেই সলভ করে আসতে পারো। তো ক্লাসটিকে স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে। এবার অনেকেই আছো যাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, তাদেরকে বলবো এই ক্লাসটিকে অবশ্যই দেখো, কারণ তোমাদের যদি কনসেপ্টে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই ক্লাসটা দেখলে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমরা জানবো এই চ্যাপ্টারটির নাম কেন অংশীদারি কারবার। দেখো, অংশীদারি কারবারকে ইংলিশে বলা হয় পার্টনারশিপ বিজনেস। আর বিজনেস মানে কি? ব্যবসা। কারবারকেও ব্যবসাই বলা হয়। এবার দেখো, এখানে কি বলেছে? পার্টনারশিপ, অর্থাৎ যে ব্যবসা করতে অন্তত দুজন লোকের প্রয়োজন হয়। কেন বলছি দুজন? দেখো, পার্টনার মানে কি? তুমি যদি একা বিজনেস করো, সেই ক্ষেত্রে তোমার সাথে যদি অন্য কেউ না থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা তো সেটাকে পার্টনারশিপ বিজনেস বলতে পারবো না, তাই তো? অর্থাৎ যে বিজনেসে অন্তত দুজন লোক থাকবে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারবো পার্টনারশিপ বিজনেস। এবার চলো সেটাকে সংজ্ঞার মাধ্যমে জেনে নিই কি বলছে। বলছে যখন দুই বা তার বেশি ব্যক্তি মিলে যৌথভাবে কোনো ব্যবসা শুরু করে, তখন তাকে অংশীদারি কারবার বলে। ওকে, এবার দেখো, এই সংজ্ঞা থেকে যেন মাধ্যমিকে একটা কোয়েশ্চেন এসেছিল, শূন্যস্থান 1 মার্কসের। কি বলছে? বলেছে যে এরকম অংশীদারি কারবারে অর্থাৎ কোনো ব্যবসা করতে অন্তত কতজনের প্রয়োজন হয়, অর্থাৎ ন্যূনতম কতজন লোকের প্রয়োজন হয়। উত্তর কি হবে? 2 জন। কারণ পার্টনার মানে কি? অ্যাটলিস্ট 2 জন থাকতে হবে, তাই তো? 2 এর বেশিও থাকতে পারে, 3 জন, 4 জন, 5 জন, কিন্তু অন্তত 2 জন থাকতে পারে। তো মানে থাকতে হবে, তাই তো? তো ওখানে এসেছিল যে অন্তত কতজন লোকের প্রয়োজন হয়? 2 জন লোকের। ওকে, যখন আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করাবো তখন তোমরা এই কোয়েশ্চেনটা দেখতে পাবে। ওকে, তো চলো, সংজ্ঞা থেকেই কিন্তু আমরা একটা কোয়েশ্চেন মাধ্যমিকে দেখতে পেয়েছি। এবার চলো বাকি আরও যে সংজ্ঞাগুলো আছে এগুলো একটু একটু আমাদের জানতে হবে। এগুলো খুব একটা কঠিন কিছু না, তোমরা একবার পড়লেই মনে থাকবে তোমাদের। দেখো, চ্যাপ্টারের নাম যেহেতু অংশীদারি কারবার, অর্থাৎ এখানে অংশীদার থাকবে, যাদেরকে বলে হচ্ছে আমরা ইংলিশে পার্টনার। এবার এই অংশীদার কাকে বলে সেটাকে দেখো একবার সংজ্ঞায়িত করে নিই। বলছে যারা ব্যবসাতে টাকা নিয়োগ করে তাদের অংশীদার বা পার্টনার বলে। স্বাভাবিক ব্যাপার, বিজনেস করতে গেলে টাকা নিয়োগ করতে হবে, অর্থাৎ টাকা ইনভেস্ট করতে হবে। এবার যারা ইনভেস্ট করছে তাদেরকে বলা হয় পার্টনার বা অংশীদার। ওকে, এইবার কি জানবো নেক্সট? মূলধন বা ক্যাপিটাল। আচ্ছা, কি? যখন তোমরা ব্যবসা করছো, ধরো তুমি আর তোমার বন্ধু দুজনে ব্যবসা শুরু করেছো একটা, সেই ক্ষেত্রে তো তোমাকে টাকা ইনভেস্ট করতে হবে, তাই তো? এই যে তোমরা টাকা ইনভেস্ট করছো, তুমিও ধরো কিছু টাকা ইনভেস্ট করলে, তোমার বন্ধুও ধরো কিছু টাকা ইনভেস্ট করলো। এই যে টাকাটা তোমরা ইনভেস্ট করছো, এই টাকাটাকে বলা হয় হচ্ছে মূলধন বা ইংলিশে বলা হয় ক্যাপিটাল। ওকে, নেক্সট কি বলেছে? লভ্যাংশ অর্থাৎ প্রফিট। অর্থাৎ তোমরা যখন বিজনেস করছো সেই ক্ষেত্রে তোমাদের বছরের শেষে ধরো 1 বছর পরে গিয়ে দেখলে তোমাদের এত টাকা লাভ হয়েছে। ওকে, উদাহরণস্বরূপ বলি, ধরো তুমি আর তোমার বন্ধু দুজনে বিজনেস করছো, ঠিক আছে? তুমি ধরো 10,000 টাকা, তোমার নাম দিলাম আমি এ, আরেকজনের নাম দিলাম বি, ঠিক আছে? সেই ক্ষেত্রে প্রথমজন যদি ধরো 10,000 টাকা ইনভেস্ট করলো, আরেকজন ধরো 20,000 টাকা ইনভেস্ট করলো, ঠিক আছে? সেই ক্ষেত্রে বছরের শেষে অর্থাৎ 1 বছর পরে গিয়ে দেখলো তাদের কিছু টাকা লাভ হয়েছে, ঠিক আছে? ধরো 3,000 টাকা তাদের লাভ হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই যে লাভ হয়েছে যেটা বলছি, এটাকেই বলা হয় লভ্যাংশ। অর্থাৎ নির্দিষ্ট সময় পরে ব্যবসা থেকে যে লাভ আসে তাকেই বলা হয় লভ্যাংশ। ওকে, এইবার নেক্সট হচ্ছে লভ্যাংশ বন্টন। অর্থাৎ দেখো, বিজনেস করছো, তোমাদের বছরের শেষে গিয়ে লাভ হলো, সে 1 বছর পরে দেখো, 2 বছর পরে দেখো, 6 মাস পরে দেখো, দেখবে তো? সেই ক্ষেত্রে এই লাভ যেটা হচ্ছে তোমাদের প্রফিট, সেটাকে তোমরা তো ভাগ করে নেবে না? এই যে এ আর বি দুজন ব্যক্তি যদি থাকে, তাহলে তারা কি তাদের মধ্যে এই লাভটা ভাগ করে নেবে। এবার প্রশ্ন আসে সেটা কিভাবে তারা ভাগ করবে, ঠিক আছে? তো চলো সেই কীভাবে ভাগ করা যায় সেগুলোই জেনে নিই। সেটাকেই বলা হচ্ছে লভ্যাংশ বন্টন। দেখো কিভাবে ভাগ করতে পারে। প্রথম বলছে সমান ভাগে ভাগ করে নিতে পারে, অর্থাৎ যে টাকাটা তারা লাভ করেছে সেটাকে ঠিক 2 ভাগে ভাগ করবে। যেহেতু 2 জন আছে তাই 2টো ভাগে ভাগ করছি। যদি 3 জন লোক থাকতো তাহলে আমরা কি 3 ভাগে ভাগ করতাম, অর্থাৎ সমান ভাগে ভাগ করে দিতাম। তাহলে এক্ষেত্রে 3,000 যদি লাভ হয়, ভাগ করে দিলে 2 দিয়ে করলে কী হয়? 1,500 করে হয়, অর্থাৎ এও 1,500 টাকা লাভ হচ্ছে, এরও 1,500 টাকা লাভ হচ্ছে, তাই তো? আর কিভাবে ভাগ করতে পারে? বলছে মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ করতে পারে। এই কথাটাকে কিন্তু বুঝতে হবে। দেখো, মূলধনের পরিমাণ, মূলধন মানে কি? যেটা প্রিন্সিপাল। এবার দেখো,
তুমি যদি সমানভাবে ভাগ করো ঠিক আছে। এবার দেখো যেই ক্ষেত্রে ধরো তুমি 10,000 টাকা দিয়েছো, যেমন বললাম ধরো তুমি 10,000 টাকা দিয়েছো, তোমার বন্ধু 20,000 টাকা দিয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমরা যখন বছরের শেষে যে টাকাটা লাভ করছো, দেখো তুমি কম টাকা দিয়ে তুমি 1,500 টাকা পাচ্ছ, কিন্তু ও বেশি টাকা দিয়ে 1,500 টাকা পাচ্ছে, তাই তো। দেখো তুমি 10,000 দিয়ে 1,500 পাচ্ছ আর 20,000 দিয়ে 1,500 পাচ্ছে, তাহলে কি কম হচ্ছে কার ক্ষেত্রে? তোমার বন্ধু। তাহলে সেটা তো ঠিক না, তাই না? তো সেই ক্ষেত্রে যদি তোমাদের ব্যবসাতে সবসময় কি একটা কন্ট্রাক্ট করা থাকে যে ভাই বিজনেস আমরা করছি, বছরের শেষে লাভ হলে আমরা এইভাবে নেব। দেখো যদি বলে সমানভাবে ভাগ করে, সেই ক্ষেত্রে তোমার বন্ধুর কম টাকা লাভ হলেও কিছু করার নেই, কারণ সে টাকা বেশি দিচ্ছে, সেই অনুযায়ী সে লাভের টাকা কম পাচ্ছে। কিন্তু সে যদি বলে মূলধনের অনুপাতে আমরা ভাগ করব লাভ, সেই ক্ষেত্রে দেখো তুমি যত টাকা ইনভেস্ট করছো তার সাপেক্ষেই তুমি কিন্তু লাভটা পাবে। ওকে, তো কিভাবে এটা আমরা একটু পরে যখন অঙ্ক করব তখন বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে কি বললাম, মূলধনের অনুপাতে, অর্থাৎ তুমি যত টাকা ইনভেস্ট করছো, তুমি যদি 10,000 টাকা ইনভেস্ট করো, তোমার 10,000 টাকার সাপেক্ষে যত টাকা লাভ হবে তুমি ততটুকু টাকাই পাবে, তার বেশি পাবে না। আর সে 20,000 টাকা ইনভেস্ট করেছে, সে 20,000-এর জন্য যে যতটুকু লাভ হয় সেটাই সে পাবে, তাই তো। এবং এখান থেকে খুব সহজেই বুঝতে পারছো, যদি মূলধনের অনুপাতে ভাগ করা হয় সেই ক্ষেত্রে তুমি যে টাকা পাবে তার থেকে তোমার বন্ধু বেশি টাকায় পাবে। ওকে, এবার 3 নম্বর কি আসে বলছে অন্য কোনো চুক্তি অনুযায়ী ভাগ করে দিতে পারেন। আচ্ছা, অন্য কোনো চুক্তি, দেখো অনেক সময় হয় কি, ধরো তুমি আর তোমার বন্ধু বিজনেস করছো, ঠিক আছে। এবার ধরো পুরো বিজনেসটা তুমি সামলাচ্ছ, তুমি দেখাশোনা করছো, সব কিছু করছো, তোমার বন্ধু খুব একটা কাজ করছে না। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি যে ওই যে এক্সট্রা কাজ করছো তার জন্য তুমি টাকা নিতে পারো, যে ভাই আমি এত টাকা এক্সট্রা কাজ করছি, তো লাভ যে হবে তার থেকে কিছুটা অংশ নিতে পারো। আবার কি হতে পারে, ধরো তুমি একটা ব্যবসা শুরু করলে বছরের শুরুতে, ঠিক আছে। এবার প্রথম 2-3 মাস তুমি একা বিজনেস করছো, 3 মাস পরে তোমার বন্ধু তোমার বিজনেসের কথা জানলো এবং তার মনে হলো আমিও ব্যবসা করব, ভাই আমি তোর সাথে বিজনেসে ইনভেস্ট করতে চাই। তো 3 মাস পরে এসে যুক্ত হলো, ঠিক আছে। শুরুর থেকে কিন্তু যুক্ত হয়নি, শুরুতে তুমি কিছুদিন করলে, তারপরে সে এসে যুক্ত হলো। এই যে ডিফারেন্ট টাইমে পার্টনাররা একসাথে বিজনেস স্টার্ট করছে, এই সমস্ত ক্ষেত্রে লাভের যখন আমরা ভাগ করছি সেটার ধরন আলাদা, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা অন্যভাবে লাভটাকে ভাগ করব, ঠিক আছে। যখন মানে যে যতদিন ধরে ইনভেস্ট করেছে তার সাপেক্ষে তাকে টাকাটা দেবো। তো এগুলো এক এক করে করবো যখন, তখন বুঝতে পারবে। কিন্তু মেন আমরা কি বললাম, 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমান ভাগে, যেটা হচ্ছে যা লাভ হবে 2 ভাগে, 2জন থাকলে সমান 2 ভাগে ভাগ করবো, 3জন থাকলে সমান 3 ভাগে ভাগ করবো। আরেক কি হতে পারে, মূলধনের অনুপাতে, যে যত টাকা ইনভেস্ট করছে তার সাপেক্ষে সে তত টাকাই লাভ পাবে। আরেকটা কি হচ্ছে, সময় পাল্টালো, হয়তো সে 6 মাসের জন্য ইনভেস্ট করছে, তুমি ধরো এক বছরের জন্য ইনভেস্ট করছো, ওকে। তো সেই ক্ষেত্রে কী হবে, সেই অনুযায়ী সে লাভ পাবে। এবার লাস্ট যে পয়েন্ট সেটা হলো ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা, অর্থাৎ যেটা আমি তোমাকে বললাম যে কি, তোমরা হয়তো বিজনেসে তুমি পুরো কাজটা করছো, তোমার বন্ধু খুব একটা কিছু দেখছে না, তাহলে তুমি যেহেতু এক্সট্রা কাজ করছো সেই ক্ষেত্রে তুমি লাভটা বেশি পাবে, মানে লাভের কিছুটা অংশ তুমি নিতে পারবে, লাভ বেশি পাবে না, মানে বলতাম যে লাভটা হচ্ছে তাতে কি ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা, অর্থাৎ যেহেতু তুমি ব্যবসাটা চালাচ্ছ, পুরো কাজটাই তুমি করছো, তো এই যে লাভটুকু হচ্ছে তার থেকে কিছুটা অংশ তুমি এমনি নিয়ে নিতে পারবে। তারপরে যে বাকি টাকাটা আছে সেটা তুমি মূলধনের অনুপাতে ভাগ করে নিলে, বা হয়তো এরকম হলো যে সমান ভাগে ভাগ করে নিলে, কিন্তু কিছুটা অংশ তুমি এক্সট্রা নিতে পারবে যদি তুমি বিজনেসে কিছু এক্সট্রা কাজ করো। এইবার প্রশ্ন আসে, আচ্ছা সবসময় কি এগুলো উল্লেখ করে দেবে যে কোন ক্ষেত্রে আমরা কখন করবো, যে সমানভাবে ভাগ করছে বা কোনো চুক্তি আছে কি না? দেখো, যদি প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে যে সমান ভাগে ভাগ করতে হবে, তাহলে আমরা সমানভাবে ভাগ করব। যদি কোনো এক্সট্রা কন্ডিশন অর্থাৎ চুক্তি দেওয়া থাকে, চুক্তিপত্র থাকে যে এরমভাবে আমরা ভাগ করতে হবে, সেক্ষেত্রে সেভাবে করব। যেমন তুমি যদি এক্সট্রা কাজ করো তার জন্য তুমি এক্সট্রা টাকা পাবে, সেই কথাটা যদি লেখা থাকে তাহলে আমরা সেভাবেই করব। আর ধরো কিচ্ছু উল্লেখ করা নেই, বললো শেষ মানে বছরের শেষে লাভ কত হচ্ছে, সেই ক্ষেত্রে সিম্পলি এইটা করবো, অর্থাৎ পয়েন্ট নাম্বার 2, মূলধনের পরিমাণে অনুপাতে আমরা এটাকে ভাগ করব। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, আমরা সবসময় যদি উল্লেখ না করা থাকে তাহলে যে লাভ হবে সেটাকে সবসময় মূলধনের অনুপাতে ভাগ করব, অর্থাৎ যে যত টাকা ইনভেস্ট করবে সে সেই সাপেক্ষেই টাকাটা লাভ পাবে। ওকে, অর্থাৎ 10,000-এর সাপেক্ষে সে ততটুকুই টাকা পাবে, নাকি 20,000 যে ইনভেস্ট করেছে তার মতো সমান সে লাভ পাবে না, বরং তাতে কমই পাবে, তাই তো, কারণ মূলধনের অনুপাতে আমরা ইনভেস্ট করছি। ওকে, এইবার এই গেল বেসিক ডেফিনেশন, যেগুলো তোমাদের একবার পড়লেই হয়ে গেল। আশা করি তোমাদের এইটা দ্বিতীয়বারও পড়তে লাগবে না, কোথাও লিখতেও লাগবে না, তোমাদের এগুলো বইয়ে আছে, তোমরা যদি চাও তাহলে লিখে নিতে পারো। ঠিক আছে, এইবার আমরা এক এক করে বাকি যে ডেফিনেশনগুলো আছে সেগুলো চলো জেনে নিই। ওকে, চলো এবার আরও দুটো নতুন কনসেপ্ট জেনে নিই। প্রথমটা হচ্ছে আনুপাতিক ভাগ, আর দ্বিতীয়টা হলো ব্যক্তিগত লভ্যাংশ। তবে এই দুটো জানার আগে আমাদেরকে ওই মূলধনের অনুপাত সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে নিতে হবে। তো চলো সেটা আগে জেনে নিই। কী ধরেছিলাম একটু আগে এক্সাম্পল, দুজন ব্যক্তি এ আর বি, এ 10,000 টাকা ইনভেস্ট করেছে আর বি 20,000 টাকা ইনভেস্ট করেছে, তাই তো। এবং সেই ক্ষেত্রে তারা লাভ করেছে কত, 1 বছর শেষে ধরেছিলাম 3,000 টাকা তারা লাভ করেছে। ঠিক আছে,
এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা শুধু বিজনেস করলে লাভই হয় নাকি, ক্ষতিও তো হয়, অর্থাৎ লসও তো হয়? হ্যাঁ হয়। এবার সেই ক্ষেত্রে কীভাবে করব? দেখো লাভের ক্ষেত্রে যেভাবে আমরা ক্যালকুলেশন করছি, লসের ক্ষেত্রেও ঠিক একইভাবে ক্যালকুলেশন করব। এবার এই ক্ষেত্রে আমরা লাভ নিয়ে করছি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যত কোশ্চেন তোমরা দেখতে হবে সব লাভ্যাংশ নিয়েই কোশ্চেন আসে। এবার ক্ষতি রিলেটেড যে কোশ্চেনগুলো আসে সেটা যখন আসবে, আমরা প্র্যাকটিস করব কোশ্চেন, তখন যখন আসবে আমরা সেগুলোও করবো। দেখবে একেবারে সেম প্যাটার্নে করতে হচ্ছে। আমাদের মেন যে ফরমেশন, অর্থাৎ বুঝতে হবে যে কীভাবে করছি, সেটাই চলো আগে ভালোভাবে বুঝে নিই। ওকে, তো দেখো এখানে কী দেওয়া আছে, আমরা ধরে নিয়েছি একজন 10,000 টাকা ইনভেস্ট করেছে, আরেকজন 20,000 টাকা ইনভেস্ট করেছে। এইবার আমরা যখন এই চ্যাপ্টারে অঙ্ক করব, তখন এই বড় বড় নাম্বার নিয়ে আমরা সবসময় কাজ করব না। আর কোনো নাম্বারকে যদি ছোট করতে হয়, তার সব থেকে সোজা উপায় হলো হচ্ছে অনুপাত। আর অনুপাত কি? দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। দেখো এটাও টাকা, এটাও টাকা, তাই তো? 10,000 টাকার 20,000 টাকা দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা মানেই অনুপাত। আর অনুপাতের ক্ষেত্রে কি, আমরা একদম সব থেকে লিস্ট ফর্ম, অর্থাৎ সব থেকে ছোটো ফর্ম কাটাকুটি করে যেটা আসবে সেটাকেই আমরা ইউজ করব। তাহলে কি 10,000 টাকা আর 20,000 টাকার যদি অনুপাত বার করি, কি এরকমভাবে লেখে 10,000:20,000। এবার অনুপাতকে আমরা বাই ফর্মে লিখতে পারি, যে আগে থাকে তাকে উপরে লিখবো, যে পরে থাকে তাকে নিচে লিখবো। দেখো 0 0 সব কেটে গেল, পড়ে থাকলো কত? হাফ, অর্থাৎ 1/2, তাই তো? এবার 1/2কে কী লিখতে পারি? 1:2। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি, এ যদি 1 টাকা দিয়ে থাকে, বি দিয়েছে 2 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি কি এ 1 টাকা দিয়েছে? না, এ দিয়েছে কিন্তু 10,000 টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে এই 1 কাকে বোঝাচ্ছে? 10,000কে বোঝাচ্ছে। তাই জন্যে 2 কাকে বোঝাবে? 20,000কে বোঝাবে, তাই তো? এইবার সেইটাকেই আমরা বারবার 10,000 20,000 না করে এইটা বলবো যে তাদের মূলধনের অনুপাত কত? 1:2। এটাই কিন্তু এই অঙ্কের সব থেকে সুবিধা ক্যালকুলেশনের, কারণ আমরা যখন এই অনুপাতে বের করে নেবো, তখন আমাদের ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। ওকে, সেই জন্য আমাদের সবসময় মূলধনের অনুপাতটাকে দেখতে হয়। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে অঙ্ক তোমাদের যখন দেবে, তোমাদের দেখবে এরকম শর্ট কোশ্চেন আসতে পারে, তোমাদের 3 জনের মূলধন দিয়ে দিল, বললো এদের অনুপাত বার করো। সিম্পলি এদের এরকম কাটাকুটি করে ছোটো করতে হবে। এবার যখন 3 জন দেবে, তখন কি এরকম বাই ফর্মে আনতে পারবো না, সেভাবে পাশাপাশি রাখবো, রেখে তখন কাটবো, সেম জিনিস যেটা কমন থাকবে সেটা বাদ চলে যাবে। যখন এক কোয়েশ্চেন করবো তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি কী পেলাম? মূলধনের অনুপাত কত পেলাম? 1:2, তাই তো? 1:2 পেলাম কি? মূলধনের অনুপাত, অর্থাৎ ক্যাপিটালের অনুপাত। এইবার দেখো সংজ্ঞাটায় আসি। কিসের সংজ্ঞা? আনুপাতিক ভাগহারের। কি বলছে দেখো, আনুপাতিক ভাগহার সমান সমান তাদের নিজের অনুপাত বাই অনুপাতগুলির সমষ্টি। দেখো এইখানে কি মূলধনের অনুপাত কি এসছে? 1:2, অর্থাৎ এর যদি 1 ভাগ হয়, বি এর কত? 2 ভাগ, তাই তো? অর্থাৎ এ যদি 1 টাকা ইনভেস্ট করে থাকে, বি 2 টাকা ইনভেস্ট করেছে, তাহলে টোটাল কত ইনভেস্ট হচ্ছে? এর থেকে আসছে 1 আর বি এর থেকে আসছে 2, তাহলে টোটাল কত? 3 ইনভেস্ট হয়েছে, অর্থাৎ 3 ভাগ ইনভেস্ট হয়েছে। এটাকে টাকা বলা যাবে না, 1কে আমি টাকা বলছি না, আমি 1 ভাগ বলছি। এই 1 ভাগ মানেই 10,000 টাকা, সেই জন্য 2 ভাগ মানে কত? 10 গুণ 2, অর্থাৎ 20,000 টাকা। দেখো বি এর 20,000 টাকা। তাহলে বলছি এ যদি 1 ভাগ ইনভেস্ট করে থাকে, বি তাহলে কত ভাগ ইনভেস্ট করেছে? 2 ভাগ, আর টোটাল তাহলে কত? 3। অর্থাৎ সেই ক্ষেত্রে যখন আমাদের আনুপাতিক ভাগ বের করছি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো টোটাল যদি 3 ভাগ আমাদের মূলধন হয়, তার মধ্যে 1 ভাগ মূলধন হচ্ছে এর, আর 2 ভাগ মূলধন কত হচ্ছে বি এর, ঠিক আছে? আর এটাকেই যখন আমরা ভাষায় তো মুখে বলছি কি, বি যা ইনভেস্ট করেছে টোটাল যদি আমাদের কত হাজার ইনভেস্ট হয়েছে? 10,000 20,000, কত টোটাল? 30,000 টাকা ইনভেস্ট হয়েছে। এবার এই 30,000 টাকা 10,000 টাকা কার? এর, আর 30,000 টাকার 20,000 টাকা কার? বি এর, তাই তো? এবার বারবার এই 30,000 20,000 না বলে সেটাকে অনুপাত ফর্মে নিয়ে এসে আমরা বলছি টোটাল যদি 3 ভাগ টাকা ইনভেস্ট হয়ে থাকে, অর্থাৎ 3 টাকা যদি ইনভেস্ট হয়ে থাকে, তার মধ্যে 1 টাকা হচ্ছে এর আর 2 টাকা হচ্ছে বি এর। ওকে, এবার এই যে মুখে বলছি সেটাকে লিখি আমরা আনুপাতিক ভাগাহারের সাহায্যে। কিভাবে লিখি দেখো, এর আনুপাতিক ভাগাহার সবসময় ব্যক্তি সাপেক্ষে বেরোচ্ছে, অর্থাৎ যতজন বিজনেসে ইনভলভ আছে, অর্থাৎ যতজন মিলে ব্যবসা করছে, প্রত্যেকের আনুপাতিক ভাগহার আমরা বের করতে পারবো। ধরো এর আনুপাতিক ভাগহার কি হবে নিয়ম? দেখো বলেছে তাদের নিজেদের অনুপাত। এর অনুপাত কত এসছে? 1, তাই তো? এখানে H2B যখন আমি বার করেছি আলটিমেট, সেই ক্ষেত্রে কি এসছে? এর মান এসছে 1 আর বি এর মান এসছে কত? 2। তাহলে কি বলছে? তাদের নিজেদের অনুপাত, অর্থাৎ এর অনুপাতকে উপরে লিখবো কত? 1, আর নিচে কি? অনুপাতগুলির সমষ্টি কত? অনুপাতের একজনে 1 আর একজনে 2, তাহলে 1 যোগ 2 সমান সমান কত আসে? 3, তাহলে 1/3, অর্থাৎ এর আনুপাতিক ভাগহার হচ্ছে 1/3। ওকে, একইভাবে যদি বি এর আনুপাতিক ভাগহার বার করি, কত হবে? বি এর কত? নিজের অনুপাত কত? বি এর 2,
আর তার আনুপাতিক ভাগার কত, তলায় কি মোট কত হচ্ছে, মোট হচ্ছে 1+2 সমান সমান 2/3, তাই তো? অর্থাৎ আমরা এটুকু বুঝতে পারলাম আনুপাতিক ভাগহার মানে তার নিজের ভাগহার, মানে অর্থাৎ নিজের অনুপাত যতটা বাই অনুপাতগুলির সমষ্টি, এটাকেই বলা হয় আনুপাতিক ভাগহার। আর এটাকে বুঝলাম কি, আনুপাতিক ভাগহার মানে অ্যাকচুয়ালি কি, টোটাল যত টাকা ইনভেস্ট হয়েছে তার সাপেক্ষে প্রথমজন কত টাকা ইনভেস্ট করেছে, অর্থাৎ 30,000-এর মধ্যে প্রথমজন 10,000 টাকা ইনভেস্ট করেছে, সেটাকে অনুপাতের সাহায্যে বলছি টোটাল 3 ভাগের 1 ভাগ ইনভেস্ট হচ্ছে এর, আর 2 ভাগ কার, বি এর। সেটাকেই আমরা যখন লিখবো খাতায় তখন এভাবে লিখবো, আর সেটাকেই আমরা কি বলছি, আনুপাতিক ভাগহার। অর্থাৎ এ 3 ভাগের 1 ভাগ ইনভেস্ট করেছে, সেটাকে বলবো এ এর আনুপাতিক ভাগহার, আর বি এ 3 ভাগের 2 ভাগ ইনভেস্ট করেছে, এটা হলো বি এর আনুপাতিক ভাগহার। এ তো গেল আমরা এই হারে ইনভেস্ট করেছি, গেল কথা। আচ্ছা, ইনভেস্ট যেভাবে করছি এবার আমরা দেখব কি লাভ। এবার সাধারণত আমি কি বললাম, লাভ 3 ভাগে দেখতে পারি, সমানভাবে ভাগ করতে পারে, আবার কি হতে পারে, তোমাদের মূলধনের অনুপাতে ভাগ করতে পারে, আবার কি নিজস্ব কিছু কন্ডিশন দিয়ে দেবে। এইবার দেখো, যে ক্ষেত্রে সমান ভাগে ভাগ করছে সেই ক্ষেত্রে আনুপাতিক ভাগার আমাদের কোনো কাজে লাগে না। যে ক্ষেত্রে সমান ভাগে ভাগ করছে সেক্ষেত্রে আনুপাতিক ভাগার দিয়ে আমরা করবো কি, আমাদের যদি লাভ বলে দিয়ে থাকে আর লোক সংখ্যা বলে দেয় তাহলে খুব সহজেই করতে পারবো। দেখো 3,000 টাকা আছে, যদি বলি সমান ভাগে ভাগ করছে, 2 জন আছে 2 দিয়ে ভাগ করে দাও 1,500 টাকা করে। যদি 3 জন থাকতো তাহলে 3,000-কে 3 দিয়ে ভাগ করলে কত, 1,000 হতো, তাহলে প্রত্যেকে 1,000 টাকা করে পাচ্ছে। অর্থাৎ যে ক্ষেত্রে সমান ভাগে ভাগ করবে বলছে সেই ক্ষেত্রে আমাদের এই আনুপাতিক ভাগারের কোনো কাজ নেই। কিন্তু যদি বলে মূলধনের অনুপাতে ভাগ করো, সেক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে কিন্তু এই আনুপাতিক ভাগারটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো চলো সেটাই আমরা দেখে নিই যে আনুপাতিক ভাগারটা আমরা পেয়ে গেলাম, এটা কার, যেই টাকা আমরা ইনভেস্ট করেছি। এবার সেক্ষেত্রে আমরা লাভ কত পাচ্ছি, সেই মূলধনের অনুপাতে পাচ্ছি। এই কথাটা ভালো করে খেয়াল রাখো, মূলধনের অনুপাতে যদি আমি লাভ পেতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই আনুপাতিক ভাগারটা লাগবে। কীভাবে দেখো, বলছে ব্যক্তিগত লভ্যাংশ, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা মূলধনের অনুপাতে লাভ নিচ্ছি সেই ক্ষেত্রে ব্যক্তিগত লভ্যাংশ মানে হচ্ছে মোট যে লাভ, অর্থাৎ মোট লাভ কত, 3,000 টাকা, তার সাথে কত গুণ করতে হবে, সেই যে অংশীদার অর্থাৎ সেই যে পার্টনার, সেই যে ব্যবসায়ীর মধ্যে যে কজন আছে প্রত্যেকের আনুপাতিক ভাগহার গুণ করতে হবে। ওকে, তাহলে এইখানে আমি সেটা বার করছি। দেখো বলছে কি, ব্যক্তিগত লভ্যাংশ সমান সমান মোট লভ্যাংশ গুণ সেই অংশীদারের আনুপাতিক ভাগহার। দেখো তাহলে এর যে ক্ষেত্রে যদি আমি লভ্যাংশ বার করি তাহলে এর লভ্যাংশ কত হবে, এর লভ্যাংশ সমান সমান কত হবে, মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ কত, 3,000 টাকা। আচ্ছা, এই জায়গাটা একটু আমি ক্লিয়ার করে দিই, অনুপাত আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই তো? তাহলে আমি যদি এখানে লিখি এর লাভ বা লভ্যাংশ সমান সমান কি, মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ কত, 3,000 টাকা, তার সাথে কত গুণ করতে হবে, সেই অংশীদারের আনুপাতিক ভাগহার। কত বেরিয়েছে, 1/3, কাটো 3 দিয়ে, 1,000 আসে, অর্থাৎ কত, 1,000 টাকা। অর্থাৎ এর লাভ কত, 1,000 টাকা। অর্থাৎ যে বছরের শেষে 3,000 টাকা টোটাল লাভ হয়েছে তার মধ্যে এ কত টাকা পাবে, 1,000 টাকা পাবে, তাই তো? এবার বি কত টাকা পাবে তোমরা হিসাব করে বলেই দিতে পারবে, কারণ 1,000 যদি এ পাই, বি কত পাবে, 3,000 - 1,000 সমান সমান 2,000। এটাকে এখান থেকেও বার করা যায়। দেখো বি এর লাভ কত, 3,000 মোট লাভ, তার সাথে কি বি এর আনুপাতিক ভাগহার কত, 2/3, 3 দিয়ে কাটো, 1,000, 1,000-এর সাথে 2 গুণ করলে কত আসে, 2,000 টাকা। অর্থাৎ যেটা আমরা মুখে মুখে বলে দিতে পারছিলাম যে যদি আমি লাভের অনুপাতে ভাগ করি সেই ক্ষেত্রে এটাকে যখন লিখবো তখন এইভাবে করব। কিভাবে, সবার আগে তার আনুপাতিক ভাগহার বের করব, কিভাবে, সেই তার জন্য আমাদের মূলধনের অনুপাত লাগবে। মূলধনের অনুপাতের ক্ষেত্রে কী বার করতে হবে, যার যার অনুপাত মানে যার আনুপাতিক ভাগহার বের করছি তার ক্ষেত্রে তার অনুপাত বাই মোট কত টাকা ইনভেস্ট হচ্ছে তার অনুপাত। ঠিক আছে, সেটার যোগফল আমি নিচে লিখছি। এটা হচ্ছে আনুপাতিক ভাগহার, আর সেই আনুপাতিক ভাগের সাথে যে লাভ হয়েছে টোটাল সেটাকে যদি গুণ করে দিই তাহলে প্রত্যেকটা মানুষের কত টাকা করে লাভ হচ্ছে সেটা আমাদের বেরিয়ে আসবে। অর্থাৎ এর কত টাকা লাভ হলো, 1,000 টাকা, এবং বি এর লাভ হলো 2,000 টাকা। ওকে, পুরো চ্যাপ্টারের যে অঙ্কের যে যত জায়গায় তোমরা যে কটা অঙ্কই করো সেই ক্ষেত্রে তোমাদের যত বড় অঙ্কগুলো আছে সব ক্ষেত্রে কিন্তু তোমাদের এই পোর্শনটুকু বার করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দেওয়া থাকে, মানে 2-3 জন ব্যক্তির কথা বলা থাকে, তারা এত টাকা ইনভেস্ট করেছে বলে দিয়েছে, সবার আগে তাদের মূলধনের অনুপাত বার করতে হবে, তারপরে তাদের আনুপাতিক ভাগহার বের করতে হবে, তারপরে তোমাদের যদি লাভ বলে দেওয়া থাকে সেখান থেকে সেই আনুপাতিক ভাগহারের সাথে সেই মোট লাভকে গুণ করে প্রত্যেকে কত টাকা করে লাভ হচ্ছে সেটাই দেখতে হবে। এইবার আসি লসের কথা, অর্থাৎ তোমাদের ক্ষতির কথা। যদি ক্ষতির কথা বলা থাকে, অর্থাৎ বিজনেস করে ধরো বললো এখানে 3,000 টাকা ক্ষতি হয়েছে, দেখো শুধু ওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে, লাভের জায়গায় ক্ষতি বলছি, পুরো প্রসেস সেম।
ইনভেস্ট করেছিল কত, টোটাল 3/1 এ ইনভেস্ট করেছে, টোটাল 3/2 বি ইনভেস্ট করেছে। তাহলে যখন ক্ষতি হবে তখন 3,000 টাকায় ক্ষতি কত হয়েছে, 1,000 টাকা। আবার বি এর 3,000 টাকায় ক্ষতি কত হয়েছে, 2,000 টাকা। কথা বলতে পারলাম? অর্থাৎ লাভ বলো বা ক্ষতি বলো, কনসেপ্ট পুরো সেম। এইবার এই চ্যাপ্টারের লাস্ট আর দুটো জিনিস আমরা জানবো। দেখো, অংশীদারি কারবারকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো সরল অংশীদারি কারবার আর একটি হলো মিশ্র অংশীদারি কারবার। এগুলো কি, চলো জেনে নিই। বলছে সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধন সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে। অর্থাৎ 2জন বা 3জন ব্যক্তি যদি বিজনেস করে, সেই ক্ষেত্রে তারা সমান সময়ের জন্য টাকাটা ইনভেস্ট করছে। অর্থাৎ একজন যদি 1 বছরের জন্য ইনভেস্ট করে থাকে টাকাটা, বাকিরাও সেই 1 বছরের জন্য ইনভেস্ট করবে। অর্থাৎ সময়টা কিন্তু সবার সেম থাকবে। ওকে। আর হচ্ছে মিশ্র অংশীদারি কারবার ক্ষেত্রে মূলধন বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত হতে থাকে বা নিয়োজিত থাকে। অর্থাৎ কি বলছে, ধরো তুমি বলেছিলাম একটু আগে এক্সাম্পলে যে তুমি ইনভেস্ট করলে, তোমাকে দেখে তোমার মানে তুমি বিজনেস করছো সেটা দেখে তোমার বন্ধু 3 মাস পরে তোমার সাথে এসে যোগদান করলো। ওকে। তো এই যে বিভিন্ন সময়, অর্থাৎ তুমি বছরের শুরুতে করলেও 3 মাস পরে করলো, এই যে সময়ের গ্যাপে তুমি টাকা ইনভেস্ট করা দেখতে পাচ্ছ। অথবা কি, ধরো কেউ ইনভেস্ট করেছিল 6 মাস পরে মনে হলো ওর থেকে কিছু টাকা আমি তুলে নিই, অর্থাৎ 10,000 টাকা ধরো ইনভেস্ট করলো, 4 মাস পরে মনে হলো যে সে 5,000 টাকা তুলে নেবে, তার কিছু একটা দরকার আছে। ওকে। তো এই যে বিভিন্ন সময়ের ব্যবধানে মূলধন পাল্টাতে থাকছে, এইটাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে। তো ওভারঅল আমাদের যত ডেফিনেশন এই চ্যাপ্টারের দরকার অঙ্ক করতে, সমস্ত কিছু আমরা জেনে নিয়েছি। এবার যেহেতু এটা বেসিক কনসেপ্টের ক্লাস, তো এই ক্লাসে আমরা কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করব না, বাট আমরা এই ক্লাসে দুটো অঙ্ক করব, যাতে তোমাদের এই যে এতক্ষণ ধরে যত কনসেপ্ট আমরা ডিসকাস করলাম, অর্থাৎ যত সংজ্ঞা ডিসকাস করলাম, সেই রিলেটেড আমরা দুটো অঙ্ক সলভ করব। তো চলো দেখে নিই সেই অঙ্ক দুটো কী কী। দেখো, প্রথম প্রশ্ন বলছে রমেশ, রাম, রবি 3জন ব্যক্তি যথাক্রমে 10,000 টাকা, 11,000 টাকা আর 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। ওকে। তাহলে কি, এই ক্ষেত্রে রমেশ, রাম, রবি 3জন ব্যক্তি, নাম লিখে নিলাম এদের, অর্থাৎ এরা 3জন পার্টনার, অংশীদার, তাই তো? তোমরা সব কিন্তু রিলেট করবে এক এক করে। রমেশ, রাম এবং আরেকজনের নাম হলো রবি। ঠিক আছে। এবার দেখো বলেছে প্রত্যেকে, দেখো রমেশ, রাম, রবি যথাক্রমে 10,000, 11,000, 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। অর্থাৎ রমেশের কত হাজার, 10,000। যার নাম আগে থাকবে সেই রিলেটেড টাকাটাও তারই আগে হবে, এত টাকা। রাম কত, 11,000 টাকা। আর রবি হচ্ছে কত, 12,000 টাকা ইনভেস্ট করেছে। ঠিক আছে। এইবার আমরা কি বললাম যে, আচ্ছা পুরো প্রশ্নটা পড়ি। বলছে বছরের শেষে মোট লাভ 9,900 টাকা হলে প্রত্যেকের কত টাকা করে পাবে। অর্থাৎ আমি যখন আনুপাতিক ভাগাড় শেখালাম তখন কি বললাম, যে কারুর যদি লাভ বার করতে হয়, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কত টাকা লাভ করেছে, সেক্ষেত্রে যদি মোট লাভ দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে হবে, সবার আগে মূলধনের অনুপাত বার করতে হবে, তারপরে সেখান থেকে আনুপাতিক ভাগাড় বের করতে হবে, তারপরে সেই আনুপাতিক ভাগাড়ের সাহায্যে লভ্যাংশকে গুণ করলে ইন্ডিভিজুয়াল লাভ বেরিয়ে যাবে। ওকে। লিখতে হয়তো এই অঙ্কটা একটু দেখে, মানে যখন লিখতে হবে তখন একটু লেন্দি মনে হবে, বাট পুরো কনসেপ্ট কিন্তু খুব ইজি। কি, জাস্ট সবার আগে আমাদের যে মূলধন দেওয়া আছে তাদের অনুপাত বার করব, তারপরে তার সাপেক্ষে আনুপাতিক ভাগাড় বের করব প্রত্যেকের, তারপরে তার সাথে মূলধনকে যদি গুণ করে দিই, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আমাদের লাভ বেরিয়ে যাবে। তাই তো? আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবার আগে মূলধনের অনুপাত বার করি। দেখো এইটাকে আমি খুব একটা লিখে করব না, ঠিক আছে? আমি শুধু অ্যান্সারটা বার করছি, কারণ যখন লিখে করবো সেটা পরবর্তী ক্লাসে যখন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করবো বা অন্যান্য কোশ্চেন সলভ করবো তখন করবো। এখানে আমি জাস্ট দেখাচ্ছি যে দেখো অঙ্কগুলো করতে গেলে কী কী স্টেপ ফলো করতে হচ্ছে। ওকে। তাহলে এর যদি অনুপাত বার করতে হয়, দেখো আগেরটা আমি 2জন ব্যক্তি নিয়েছিলাম, তাই উপর নিচে নিয়ে কাটাকুটি করতে পেরেছি। এক্ষেত্রে কী হবে, দেখো পাশাপাশি করা যায়, এবং এই ক্ষেত্রে তোমরা কাটাকুটি দেখো, এখানে একটা জিরো আছে, সবার শেষে একটা করে জিরো, সব কেটে যাবে। দেখো এর শেষে 4টে জিরো আছে, 3টে, তাহলে অ্যাটলিস্ট সবার 3টে করে জিরো কমন, সবার কেটে যাবে। পড়ে থাকলো কত, দেখো 100, আচ্ছা 100 না 10, 3টে করে জিরো কেটে গেছে, 11, 12। এবার দেখো এদের মধ্যে কিছু আছে কমন যে কাটবে। দেখো কাটা মানে কি, যখন কেটে যাচ্ছে মানে সবার মধ্যে কমন আছে। দেখো প্রত্যেকের মধ্যে 3টে জিরো কমন, মানে কি আলটিমেট এই 10-এর সাথে 1,000 গুণ হয়েই তো 10,000 টাকা হয়। একইভাবে 11-র সাথে 1,000 টাকা গুণ হয়েই 11,000 টাকা হচ্ছে, আর 12-র সাথেও 1,000 গুণ হয়ে 12,000 টাকা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকের মধ্যে 10,000 মানে 1,000 টাকা কমন ছিল, তাই জন্য আমি 1,000 টাকা কেটে দিতে পারছি। আর 1,000 মানে কি, লাস্টে 3টে শূন্য আছে, তার সাথে 1 তো থাকেই, সেইভাবে গুণ হয়েই তো আসছে, তাই 3টে শূন্য সবার মধ্যে কমন থেকে কেটে দিচ্ছি। এইভাবে কিন্তু যখন 2-এর বেশি ব্যক্তি থাকবে তাদের আমরা অনুপাত বার করব মূলধনের। ঠিক আছে। তাহলে এটা কেটে গেল, পড়ে থাকলে কত, 10, 11, 12। এবার এদের মধ্যে যদি আরও কিছু কাটা যেত তাহলে অবশ্যই কাটতাম, কিন্তু দেখো 10কে কী লেখা যায়, 5 দুগুণে 10, তাই তো? 11কে একটা মৌলিক সংখ্যা, ওটা কাটা যাবে না। তো এদের মধ্যে কোনো কমন টার্ম আর নেই,
তো এরা আর কাটবে না। তো এই অবধি হলো মূলধনের অনুপাত। এবার কি প্রত্যেকের আমরা কি বলেছি, আমাদের লাভ বার করতে হবে। লাভ বার করতে গেলে কী বার করতে হবে, আনুপাতিক ভাগাহার। তো চলো সেটা বার করে নিই। তাহলে রমেশের আনুপাতিক ভাগাহার কত হবে? আনুপাতিক ভাগাহার আর লিখলাম না, আশা করি বুঝতে পারছো। ফর্মুলা কী ছিল, রমেশের অনুপাত, অর্থাৎ যে ব্যক্তির আনুপাতিক ভাগাহার বের করছি তার অনুপাতটাকে উপরে লিখবো। রমেশের কত 10, আর নিচে কি মোট যত অনুপাত, অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের সমষ্টি। এবার সমষ্টি মানে কত, 10 যোগ 11 যোগ 12, 10 যোগ 11 যোগ 12 যোগ করলে কত হয় 33, কারণ 2 যোগ 1 3, আর এদিকে 3টা 1 আছে 3, অর্থাৎ টোটাল যদি আমি করি কত হবে 33। এটি হলো রমেশের আনুপাতিক ভাগাহার। একইভাবে কি রামের আনুপাতিক ভাগাহার কত হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত, 11, তার মানে সেই ব্যক্তির অনুপাত বাই টোটাল অনুপাত, অর্থাৎ 33। একইভাবে রবির কত, রবির ক্ষেত্রেও কত হচ্ছে 12/33। এইবার দেখো 11/33ও কেটে যাচ্ছে, 12/33ও কেটে যাচ্ছে, মানে কাটাকুটি করা যাচ্ছে। কীভাবে দেখো, 11 দিয়ে যদি কাটি 3 11 33, অর্থাৎ এটাকে 1/3 লিখতে পারি। আবার এখানে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 11 33, অর্থাৎ 4/11। দেখো তোমরা এভাবে কাটাকুটি করে ছোট করে রাখতে পারো, অথবা এই ফর্মেও রাখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এইখানে এটাকে কাটাকুটি করব না, কারণ আমরা যখন পরে ক্যালকুলেশন করব, আমি এখানে এই নাম্বারটা দেখতে পাচ্ছি, এটা আমি বুঝছি যে এই ক্ষেত্রে আমরা খুব সহজে কাটাকুটি করতে পারবো। তো এই জন্য আমি এখানে আর কাটাকুটি করলাম না, এটাকে এই ফর্মেই রাখছি। এবার তোমাদের বলে রাখলাম, কোনো ক্ষেত্রে যদি এরকম বড় নাম্বার চলে আসে আর দেখছো কাটাকুটি করা যায়, তো অবশ্যই কাটাকুটি করে নেবে। তাহলে কত আসলো, এটা 11/33 আর এটি 12/33। এগুলো কী বেরোলো, এগুলো হচ্ছে কিন্তু আনুপাতিক ভাগাহার, এটা কিন্তু গোলাবে না, এটা কি আনুপাতিক ভাগহার। আর আনুপাতিক ভাগাহার মানে কি, সেই ব্যক্তির অনুপাত, মানে যত অনুপাত, মূলধনের যে অনুপাত বাই টোটাল যত অনুপাত, প্রত্যেকটা মূলধন আছে তাদের যোগফল, তাই তো। তাহলে সেই ব্যক্তির অনুপাত বাই তাদের যত অনুপাত আছে, তাদের অনুপাতের মধ্যে যত নাম্বার তাদের সমষ্টি, তাই তো। তাহলে রমেশ অনুপাত, রামের অনুপাত, রবির অনুপাত বেরিয়ে গেল। এবার বলেছে লাভ, টোটাল লাভ কত বলেছে, টোটাল লাভ বলেছে 9,900 টাকা। এবার 9,900 টাকা যদি টোটাল লাভ হয়, আমি কি বলেছিলাম, প্রত্যেকের লাভ বার করা মানে কি, এই টোটাল লাভের সাথে প্রত্যেক ব্যক্তির নিজস্ব আনুপাতিক ভাগাহার গুণ করতে হবে, তাই তো। তাহলে দেখো রমেশের ক্ষেত্রে যদি আমি লাভ দেখতে যাই রমেশের, তাহলে কি টোটাল লাভ কত 9,900, তার সাথে রমেশের আনুপাতিক ভাগাহার অর্থাৎ 10/33 করো, 10/33। তারপর 33 দিয়ে কাটলে 3 33ও 99, আর তার সাথে 2 শূন্য, অর্থাৎ 3,000 টাকা হয়ে গেল তোমার রমেশের লাভ। তাহলে 9,900 টাকার মধ্যে 3,000 টাকা হলো রমেশের লাভ। এবার একইভাবে আর কে আছে, রাম, তাই তো। রামের ক্ষেত্রে কত হবে, 9,900 গুণ 11/33, 3 দিয়ে কাটো, সেই 300 আসে। এবার 300-র সাথে 11 গুণ করলে কত, 3,300 টাকা। আর রবির ক্ষেত্রে কি হবে, 9,900 গুণ 12/33, 33 দিয়ে কাটলে সেই 300, 3 12 3600, এর কত আসবে 3600 টাকা। অর্থাৎ দেখো 9,900 টাকাকে এরা ভাগ করে নিল কি হিসাবে, রমেশ পেল 3,000, রাম পেল 3,300, রবি পেল 3,600। এবং এই ক্ষেত্রে দেখো আমাদের কি বলে দিয়েছে, বছরের শেষে মোট কত লাভ হবে সেটা দেখবো। দেখো আমাদের কিন্তু এখানে বলিনি যে লাভটাকে সমান ভাগে ভাগ করো, বা কোনো এক্সট্রা কন্ডিশন দিইনি যে কেউ একজন বেশি কাজ করেছে বলে সে এত টাকা পাবে। অর্থাৎ আমি বলেছিলাম যে ক্ষেত্রে কোনো উল্লেখ করে দেবে না কন্ডিশন, সেই ক্ষেত্রে আমরা সিম্পলি মূলধনের অনুপাতেই লাভকে ভাগ করব, তাই তো। মূলধনের অনুপাত কত, 10:11:12, সেই অনুপাতে দেখো আমি আলটিমেট লাভটা পেয়েছি। দেখো রমেশ 10,000 টাকা ইনভেস্ট করেছে, তার সাপেক্ষে 3,000 টাকা পেয়েছে। 11,000 টাকা ইনভেস্ট করেছে রাম, তার সাপেক্ষে 3,300 টাকা পেয়েছে। এবং তোমার রবি 12,000 টাকা ইনভেস্ট করে 3,600 টাকা পেয়েছে। অর্থাৎ এই যে লাভটা তারা পেয়েছে, লাভের টাকাটা, সেটি মূলধনের অনুপাতেই পেয়েছে, কারণ এক্ষেত্রে অন্য কোনো কন্ডিশন উল্লেখ করা নেই। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো যে কীভাবে করতে পারে, এটাই কিন্তু অ্যান্সার। হ্যাঁ, পরীক্ষাতে কখনো কখনো শুধুমাত্র মূলধনের অনুপাত বার করতে বলে, কখনো কখনো কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির লাভ বার করতে বলে, এবং শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বলছে। আর বড় কোশ্চেনে তো তোমাদের বলেই দেবে যে এর ব্যক্তি, হয়তো সেক্ষেত্রেও তোমার একজনেরই নাম বলে দিল যে এর লাভটা বার করো, কি দুজনের নাম বলে দিল, কিন্তু করতে হবে সেই সেম, কি মূলধনের অনুপাত বার করো, সেখান থেকে আনুপাতিক ভাগাহার বের করো, সেখান থেকে সেই আনুপাতিক ভাগাহার সাথে সেই লাভেরকে গুণ করে দাও। আচ্ছা, শুধু কি এই টাইপেরই অঙ্ক আছে? না, কিছু ক্ষেত্রে তোমাদের
একটু ঘুরিয়ে কোশ্চেন দেবে, তো যখন সেগুলো করবো কোশ্চেন সলভ তখন তোমরা বুঝতে পারবে। ওকে, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন দেখো কি বলছে, মারিয়া ও সায়ন যথাক্রমে 25,000 টাকা ও 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো নিম্নলিখিত কিছু শর্তে। দেখো আগের কোশ্চেনে কিন্তু কোনো শর্ত দেওয়া ছিল না, কিন্তু এই প্রশ্নে শর্ত দেওয়া আছে। কি বলছে দেখো, প্রথম শর্ত, মোট লাভের 1/3 অংশ সমান ভাগে ভাগ হবে। অর্থাৎ যা লাভ হয়েছে সেটার 1/3 অংশ তুমি আগে বার করবে, করে সেটাকে সমান ভাগে ভাগ করবে। এখানে দুজন আছে তাই সমান 2 ভাগে আমরা ভাগ করব। এবার কি বলছে দ্বিতীয়, যে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে, এবং সেই ক্ষেত্রে মোট লাভ কত বলেছে, 36,000 টাকা। তাহলে প্রত্যেকের লাভ কত। ওকে, তাহলে প্রথমে 1/3 অংশ আমরা সমান ভাগে ভাগ করব, আর বাকি যে টাকা সেটা মূলধনের অনুপাতে আমরা ভাগ করব। এবার মূলধনের অনুপাতে কীভাবে বার করতে হয় সেটা তো আমরা অলরেডি শিখে গেছি, তাই তো। তো চলো এটাকে সলভ করি। দেখো প্রথমে বলেছে মোট লাভের 1/3 অংশ সমান ভাগে ভাগ করবে। এবার দেখো আমি তোমাদের বলেছিলাম যখন সমান ভাগে ভাগ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের আনুপাতিক ভাগ আর দিয়ে কোনো কাজ নেই, ডাইরেক্ট যদি আমরা লাভ জানি অর্থাৎ কত টাকা লাভ হয়েছে বছরের শেষে সেখান থেকে বার করতে পারবো, তাই তো। এবার দেখো কি বলেছে, মোট লাভের 1/3 অংশ, পুরো লাভ ভাগ করতে বলেনি কিন্তু, যত লাভ সেটাকে যদি আমি 3টে ভাগে ভাগ করি, বোঝো, টোটাল লাভটাকে আমি যদি 3 ভাগে ভাগ করে দিই, তার 1 ভাগ যেটা সেটাকে সমান 2 ভাগে ওরা ভাগ করতে বলেছে। কি বলছে দেখো, তাহলে 36,000 টাকা টোটাল লাভ, তাই তো। এবার এই 36,000 টাকার 1/3 অংশ আগে আমরা বের করব, তবেই তো সেটাকে সমান ভাগে আমরা ভাগ করতে পারবো, তাই তো। তাহলে 36,000 টাকার 1/3 অংশ বার করা মানে সেই 36,000-এর সাথে 1/3 গুণ করবে, 3 দিয়ে কাটো, 3 12 36, অর্থাৎ 12,000 টাকা হচ্ছে তোমার 36,000-এর 3 ভাগের 1 ভাগ, তাই তো। স্বাভাবিকভাবে 36,000-কে যদি আমি 3 ভাগে ভাগ করে দিই, তার প্রত্যেক ভাগে কত আসে, 12,000 করেই আসে তো, তাই না। 12,000 12,000 12,000 3 12 36,000, অর্থাৎ আমি টোটাল 3টে ভাগে যদি ভাগ করি প্রত্যেকটা ভাগের মধ্যে কত পড়ছে, 12,000 করে, এবং বলেছে সেই 3 ভাগের 1 ভাগ, সেটাকেই বলছে 1/3 অংশ। টোটাল অংশ আর উপরে কি যত অংশের কথা বলছে, টোটাল অংশ কত, 3 ভাগ, 3 ভাগ প্রত্যেকটা ভাগ কত, 12,000 করে, অর্থাৎ 36,000। তার মধ্যে 1 ভাগ, 1 ভাগ মানে কত, 12,000। সেই 12,000-কে কি বলেছে, সমান ভাগে ভাগ করতে হবে, তাই তো। সমান ভাগে ভাগ করা মানে কি, সিম্পলি যতজন লোক আছে সেদিকে ভাগ করে দাও। কতজন লোক আছে, 2জন, মারিয়া আর সায়ন। তাহলে প্রত্যেকে কত পাবে, 12,000-কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কত হবে, 6,000 টাকা করে পাবে প্রত্যেকে। এবার প্রশ্ন হচ্ছে এখানে কি অ্যান্সার হয়ে গেল না। দেখো বলেছে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তারা তো লাভের যে 36,000 যে টাকা টোটাল, তার মধ্যে 12,000 টাকা তারা এইভাবে ভাগ করলো যে প্রত্যেকে 6,000 করে পাবে। এবার বাকি কত পড়ে থাকলো সেটাকে আমার সবার আগে বার করতে হবে। বাকি কত থাকে, 24,000, তাই তো। বাকি টাকা যেটা, বাকি কত হবে, 36,000 মাইনাস 12,000, 12,000 টাকা তো আমি ভাগ করে নিয়েছি কেমনভাবে, সমান ভাগে। তাহলে পড়ে থাকলো কত, 24,000 টাকা। এই টাকাটাকে আমরা মূলধনের অনুপাতে ভাগ করব। এবার মূলধনের অনুপাত আমাদের বার করতে পারে, মূলধনের অনুপাত বার করার পরে তারপর কি আনুপাতিক ভাগার বের করতে হবে, তারপরে সেখানে এই যে লাভ তার সাথে সেই আনুপাতিক ভাগার গুণ করব, তাই তো। এই 36,000-এর সাথে আর গুণ করবো না কিন্তু, কারণ 36,000-এর মধ্যে 12,000 অলরেডি আমি ভাগ করে দিয়েছি সমান ভাগে। তো এখন যে বাকি টাকা তার সাপেক্ষে আমি লাভ দেখব। তো মানে কি, এই বাকি যে লাভ তার সাথে আমি সেই আনুপাতিক ভাগার গুণ করব, আর আনুপাতিক ভাগার বের করতে গেলে আমাদের মূলধনের অনুপাত বের করতে হবে। এবার মূলধনের অনুপাত আমি এখানে বের করে দিচ্ছি, দেখো কত আছে, আচ্ছা এখানে আমি এখানেই লিখছি। দেখো 25,000 আর 35,000, 35,000-কে নিচে লিখলাম যেহেতু 2জন আছে, কাটাকুটি করতে তোমাদের সুবিধা হবে। 3টে 0 উপর নিচ কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 7 35, কত আসলে 5/7, অর্থাৎ 5:7। যে উপরে থাকে তাকে আগে লেখে, যে নিচে থাকে তাকে পরে লেখে, অর্থাৎ মূলধনের অনুপাত বেরোলো 5:7। তাহলে প্রথম হচ্ছে মারিয়া। তাহলে সবার আগে আনুপাতিক ভাগার বের করব। তাহলে মারিয়া আনুপাতিক ভাগার কত হবে, মারিয়ার অনুপাতে কত অংশ আছে, 5, সেটাকে উপরে লিখবো, আর নিচের টোটাল কত, 5 যোগ 7 সমান সমান কত হবে, 5/12। এটা হলো মারিয়ার আনুপাতিক ভাগ হার বেরোলো, ঠিক আছে। যে তার লাভটা কিভাবে পাবো, টোটাল যদি 12 হয় তার 5 ভাগ পাবে মারিয়া, আর 7 ভাগ কে পাবে, সায়ন পাবে। সায়নের আনুপাতিক ভাগার কত হবে, সায়নের অনুপাত কত, 7, আর তাতে টোটাল নিচে লিখবো 5 যোগ 7 সমান 12, অর্থাৎ 7/12। অর্থাৎ টোটাল যদি এখন ধরে নিই, বাকি টোটাল যদি 12 অংশ হয় টোটাল টাকা, তার 5 ভাগ পাবে কে, 5 ভাগ পাবে মারিয়া, আর 7 ভাগ পাবে হচ্ছে সায়ন।
এই যে 12 ভাগ 1/3 ভাগ এগুলো নিয়ে কনফিউজ হবে না। যখন বলেছে টোটাল টাকা যে লাভ তার 3 ভাগের 1 ভাগ, সেই ক্ষেত্রে প্রথমে বলেছে তুমি টোটাল টাকা 3খানা ভাগ করো, করে সেখান থেকে 1খানা ভাগ নাও, নিয়ে সেটাকে দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও। তাই আমি 3 ভাগ করে 12,000 আসছে প্রত্যেক ভাগে, সেটাকে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে 6,000 করে পেলো। এইবার বাকি টাকাকে মূলধনের অনুপাতের মধ্যে ভাগ করতে হবে। বাকি টাকা কত হচ্ছে, সেই 12,000 যদি বাদ দিয়ে দিই থাকে কত, 24,000। এইবার এই 24,000 টাকাটাই হচ্ছে তোমার লাভ। বাকি টাকা তো আমার নেওয়া হয়ে গেছে, ওটা নেওয়ার দিকে তাকাবো না। নতুন লাভ হলো 24,000। এবার এই 24,000 লাভটাকে আমি এমন ভাগে ভাগ করব, কটা ভাগে, টোটাল 12টা ভাগে ভাগ করব 24,000কে। এবার তোমাদের এরমভাবে ভেঙে ভেঙে দেখাতে হবে না, তোমরা ক্যালকুলেশন করবে তখন বুঝতে পারবে। বাট আমি বোঝানোর জন্য বলছি যে এই 24,000কে যদি আমি 12টা টুকরো করি, তার মধ্যে 5টা টুকরো কে পাবে, মারিয়া, আর 7টা টুকরো কে পাবে, হচ্ছে সায়ন। অর্থাৎ এই 24,000-এর যদি আমি 12খানা টুকরো করব, তার মধ্যে 5 ভাগ পাবে হচ্ছে মারিয়া আর 7 ভাগ পাবে সায়ন। এবার সেটাকেই আমরা ওইরকমভাবে টুকরো করে না করে ডাইরেক্ট কী করবো, সেই আনুপাতিক ভাগারের সাথে এই লাভটাকে গুণ করে দিলে এই লভ্যাংশ বেরিয়ে যাবে, তাই তো? তাহলে আমরা চলো সেটাই করি। তাহলে এইবার বার করব লাভ। প্রথমে মারিয়ার, তো মারিয়ার লাভ কি করে বের করব, মারিয়ার লাভ বের করার নিয়ম হচ্ছে যে টাকাটা এখন লাভ দেখছি কত, 24,000, তার সাথে মারিয়ার আনুপাতিক ভাগাহার মানে 5/12 করো। 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, তাহলে কত আসলো 2,000। 2,000-এর সাথে 5কে গুণ করলে কত হয়, 10,000 টাকা, তাই তো? এটা হলো মারিয়ার লাভ। আর একইভাবে যদি আমি সায়নের লাভ দেখতে যাই, তাহলে কত আসবে, সেই 12,000 না সরি 24,000। 24,000-এর সাথে যদি আমি কত গুণ করবো, 7/12। 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, মানে এক্ষেত্রে 2,000। এবার 2,000-এর সাথে 7কে গুণ করলে কত হয়, 7 দুগুণে 14,000। দেখো সেই 24,000 কীভাবে ভাগ হলো, 10,000 পেলো মারিয়া, 14,000 পেলো হচ্ছে সায়ন। অর্থাৎ টোটাল কত হলো, 10,000 যোগ 14,000, 24,000। তাহলে টোটাল 36,000 কীভাবে ভাগ হলো, মানে 3 ভাগের 1 ভাগ সমানভাবে ভাগ হলো, অর্থাৎ 6,000 করে পেলো প্রত্যেকে। আর বাকি 24,000-এর মধ্যে ভাগ হলো কী হিসাবে, মূলধনের অনুপাতে। সেই অনুযায়ী মারিয়া কত পেলো, 10,000 টাকা, আর সায়ন পেলো 14,000, অর্থাৎ টোটাল 24,000 হলো। এবার তাহলে শেষে টোটাল লাভ কত হয়েছে, প্রত্যেকে কত লাভ হয়েছে, প্রত্যেকে লাভ হলো, সেইটাকে এবার আমরা চলো বার করি। দেখো প্রথমে যখন 3 ভাগের 1 ভাগ থেকে আমরা সমান ভাগ করেছি, তখন প্রত্যেকে কত পেয়েছে, 6,000 করে। অর্থাৎ আমি যদি দুজনের নাম লিখি, মারিয়াকে এম আর সায়নকে এস লিখি, তাহলে মারিয়া প্রথমে কত পেয়েছে, 6,000 টাকা। এবং এটা প্রত্যেকেই পেয়েছে, শুধু মারিয়া না, দুজনেই পেয়েছে, 6,000 টাকা পেয়েছে। তার সাথে মারিয়া এখন কত পেলো, বাকিটা মূলধনের অনুপাতে ভাগ করার পরে 10,000 টাকা পেলো তো। আর সায়ন কত পেয়েছে, 14,000 টাকা। যোগ করো, 6,000-এর সাথে 10,000 যোগ করলে 16,000 টাকা। আর এটা যদি যোগ করো কত হবে, 20,000 টাকা। অর্থাৎ যদি এই 36,000 টাকাকে আমরা যখন ভাগ করছি, আলটিমেট গিয়ে দেখলাম মারিয়া টোটাল পেলো 16,000 টাকা, সায়ন টোটাল পেলো 20,000 টাকা। এর 20-র সাথে 16 যোগ করলে কত হয়, 36, অর্থাৎ 36,000 টাকা। কিন্তু ভাগ করার নিয়মটা কী হলো, 3 ভাগের 1 ভাগকে সমান ভাগে ভাগ করলাম, বাকি লাভটাকে মূলধনের অনুপাতে ভাগ করলাম। তো আশা করি তোমরা অঙ্কে বুঝতে পারছো যে কিভাবে সলভ করতে হবে। কোশ্চেনগুলো ক্যালকুলেটিভ হতে পারে, বাট কনসেপ্ট খুবই ইজি। আজকের ক্লাসটাকে অবশ্যই ভালোভাবে দেখবে। কারোর যদি বুঝতে কোথাও সমস্যা থাকে, ক্লাসটাকে আবার চালিয়ে দেখবে, ওকে? এবং কোনো এই চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের সমস্ত শর্ট কোশ্চেন, 1 মার্কস 2 মার্কস এবং এই চ্যাপ্টারের বড় যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমি সব কিছু বলে দেবো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।